ওয়েলকাম টু ফ্যান্ডাম। তো চলে এসেছি আজকে আবার ইন্ডিয়ান ফুটবলের আরেকটা আপডেটের ভিডিও নিয়ে। তো আজকে খুব বেশি আপডেট নেই, খুব কম কিছু আপডেট রয়েছে। আর একটা খুব ওয়াইল্ড রিউমার বেরিয়েছে ইস্টবেঙ্গলকে নিয়ে, যে ইস্টবেঙ্গল এই আগামী সিজন আইএসএলে খেলবে না, সেখানে অন্য একটা টিম আসবে। তো সেইটা নিয়ে তো অবশ্যই বলবো, কিন্তু তার আগে যারা এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং তার সাথে বেল আইকনটা প্রেস করে দাও যাতে রেগুলার নোটিফিকেশান পেয়ে যাও। এবং আমি বলেছিলাম ভিডিওতে যে যারা এই মুহূর্তে বাড়িতে বসে আছে ফুটবল খেলতে পারো, ফুটবলের স্কিল করতে পারো, অবশ্যই তাদের স্কিলগুলো পাঠিও, আমরা আমাদের ভিডিওতে ইনক্লুশন করব। তো সেটা এরকম আগে একটা ভিডিওতে দিয়েছি, তো আজকের ভিডিওতেও কিছু এরকম স্কিল থাকবে ভিডিওটার শেষের দিকে। তো সেই স্কিলগুলো অবশ্যই দেখো, এবং যারা যারা দিয়েছে যদি তোমাদের কোনো বন্ধুবান্ধব দিতে চায় তো অবশ্যই আমাদের ইনস্টাগ্রামে বা ফেসবুকে তাদের স্কিল পাঠাতে বলতেই পারো। তো চলে আসি এবার ভিডিওর টপিকে। তো প্রথমে বলি যে একটা খুব ভালো খবর, সেটা হচ্ছে ইন্ডিয়ান ওমেন্স একজন ফুটবল প্লেয়ার যার নাম হচ্ছে সঙ্গীতা সোরেন। তো সেই সঙ্গীতা সোরেন কিন্তু রিসেন্টলি খুব ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছিল। তো এরকম রিসেন্টলি শোনা যাচ্ছে যে যিনি সেন্ট্রালের স্পোর্টস মিনিস্টার রয়েছে কিরণ রিজিজু, তিনি কিন্তু সঙ্গীতা সোরেনকে ফিনান্সিয়ালি সাপোর্ট করার কথা বলেছেন এবং ওর যা সাহায্যের দরকার এই মুহূর্তে কিন্তু ওকে সাহায্য করবে। আর এই সঙ্গীতা সোরেন কিন্তু একটা সময় ইন্ডিয়াকে অনেক জায়গায় রিপ্রেজেন্ট করেছেন ন্যাশনাল টিমের হয়ে। তো সেই জায়গা থেকে এটা একটা খুব ভালো উদ্যোগ সেন্ট্রালের মানে স্পোর্টস মিনিস্টারের তরফ থেকে। তো তার জন্য অবশ্যই অসংখ্য ধন্যবাদ তাকে। তো এরপরে আরেকটা খারাপ খবর দিই, সেটা হচ্ছে ইন্ডিয়ার একজন মানে অসাধারণ একজন মানে কোচিং করিয়ে গেছেন, কোচ ইন্ডিয়া ন্যাশনাল টিমের করেছেন, প্রচুর ক্লাবে করেছেন, সুখবিন্দর সিং। তো তিনি কিন্তু পুরোপুরি মানে সেটেল হয়ে গেলেন কানাডাতে। এবং তিনি যাওয়ার সময় একটা নিউজ পোর্টালে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি পুরোপুরি কেন কানাডাতে করছেন ইন্ডিয়াতে না থেকে। তো সেখানে কিন্তু তিনি বলেছেন যে আমি আমার একটা এত সাকসেসফুল কেরিয়ার, আমি যখন ইন্ডিয়ার কোচিং করেছি তখন খুব সাকসেসফুল ছিলাম, তারপরে যখন মানে ডোমেস্টিক ক্লাবদের কোচিং করেছি তাতেও যথেষ্ট সাকসেসফুল, বাট আমি কোচিং লাস্ট করেছি প্রায় 10-12 বছর আগে। কিন্তু তারপর থেকে আমাকে কোনো ক্লাব মানে ইন্ডিয়ার কোনো ক্লাব এসে অ্যাপ্রোচ করেনি কোচিং করানোর জন্য বা টেকনিক্যাল ডিরেক্টর হওয়ার জন্য বা আমার যেই ট্যাকটিক্স বা আমার যেই নলেজ সেটাকে ইউজ করার জন্য। এমনকি এআইএফএফের তরফ থেকেও আমাকে কোনো রকম কখনো সাহায্য চাওয়া হয়নি, যে আমি বা অন্যান্য যারা আছেন যারা প্রচুর এক্সপিরিয়েন্স, যারা যথেষ্ট সাকসেসফুল কোচ, তাদের থেকে কিছু জানার জন্য যে ইন্ডিয়ান ফুটবলকে কীভাবে ডেভেলপমেন্ট করা যায়। তো সেই জন্যই কিন্তু তিনি বলেছেন, তো এইসব যখন কিছু হয় তো তিনি পুরোপুরি সেটেল হতে চলেছেন কানাডাতে, এবং সেখানে গিয়েই তিনি হয়তো বাকি কোচিং কেরিয়ারটা তিনি কমপ্লিট করবেন বা ওখানে গিয়েই হয়তো কোচিং করাবেন ইয়ং বাচ্চাদেরই হোক, ছেলেদেরই হোক, কি সিনিয়র কোনো টিমে যদি সুযোগ পান তাহলে সেখানেই হোক। তো এটাও কিন্তু একটা খুব মানে খারাপ দিক, বা ইন্ডিয়ান ফুটবলের সত্যি একটা খারাপ নজির কিন্তু, যেরকম একজন সাকসেসফুল কোচকেও কিন্তু ইন্ডিয়া ছেড়ে চলে যেতে হচ্ছে মানে শুধুমাত্র গা ছাড়া মনোভাবের জন্য। মানে এআইএফএফ এর তরফ থেকে এরকম গা ছাড়া মনোভাব, বা ইন্ডিয়ার যে সমস্ত ক্লাব রয়েছে, ধর এখন তো আইএসএল এ ফ্র্যাঞ্চাইজি বেসড ক্লাব এসছে, তাদের কথা আমি ছেড়ে দিলাম 4-5 বছরের ক্লাবগুলো, বাট যারা প্রচুর পুরনো ক্লাব আছে, লেজেন্ড মানে যাদের প্রচুর মানে ট্রফি রয়েছে, খুব যথেষ্ট ঐতিহ্য রয়েছে, তো তারাও কিন্তু সেই পরিমাণ গা ছাড়া মনোভাবটাই দেখিয়েছে। তো এটা কিন্তু সত্যি ইন্ডিয়ান ফুটবলের জন্য একটা খারাপ দিক। তো এগুলো তো চলতেই থাকবে ইন্ডিয়ান ফুটবলে, এবং এইগুলো চলার ফলে যে কতটা উন্নতি হবে বা কতটা ডেভেলপমেন্ট হবে ইন্ডিয়ান ফুটবলের সেটা তো সময় বলবে। কারণ আমরা এখন এই লকডাউন মানে 2 বছর দুটো প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য কিন্তু আমরা প্রচুর দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ান ফুটবলারদের মানে যারা হয়তো একটুখানি ভালো লেভেলে খেলে নিয়েছে বা যারা সরকারি চাকরি পেয়ে গেছে তারা ছাড়া কিন্তু মানে প্লেয়ারদের কী অবস্থা সেটা কিন্তু এখন রীতিমতো দেখাই যাচ্ছে খবরের কাগজ, বিভিন্ন নিউজ পোর্টাল, এবং আমরা আমাদের আগের যেই চ্যানেল ছিলাম সেখানে যখন লাইভ করেছিলাম তাতেও আমরা দেখতে পেয়েছি কতটা করুণ অবস্থা, প্লেয়ার থেকে শুরু করে রেফারি থেকে ছোটো ছোটো ক্লাবগুলো সবারই কিন্তু খুবই খারাপ অবস্থা। তো যাই হোক, সিচুয়েশান তো অবশ্যই মেকআপ হবে, কামব্যাক করবে অবশ্যই সব কিছু। তো ততক্ষণ দেখা যাক কী হয়। তো এবার আসি যেটা মেন আপডেট সেটাতে। তো রিসেন্টলি আজকেই কিন্তু একটা নিউজ পেপার খবর করেছে যে আইএসএলে কিন্তু নতুন একটা টিম আসতে চলেছে, রাউন্ড ক্লাস পাঞ্জাব, এবং সেখানে একটা হেডলাইন দেওয়া হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবের পরিবর্তন হিসাবে আসতে পারে রাউন্ড ক্লাস পাঞ্জাব। এবার প্রথমেই বলি যে এএফসি কিন্তু অনেকগুলো রোড ম্যাপ দিয়েছিল
এআইএফএফকে যে এই রোড ম্যাপগুলো কিন্তু ফিল আপ করতে হবে, না করলে কিন্তু প্রবলেম আছে বা মেন যে লিগ টপ লিগের তকমা কিন্তু হারাতে পারে আইএসএল। তো সেইখান থেকে বলি যে তার মধ্যে একটা ক্রাইটেরিয়া ছিল যে প্রত্যেকটা টিমকে মিনিমাম 27টা করে ম্যাচ খেলতে হবে। এবার যেহেতু এখানে 11টা টিম ছিল লাস্ট বছর, তো 2টো করে লেগে খেলা হচ্ছে, সেখানে কিন্তু এক একটা টিম ম্যাক্সিমাম 20টা ম্যাচ খেলেছে। তো সেখানে যদি রাউন্ড গ্লাস পাঞ্জাব ইনক্লুড হয় তাহলে কিন্তু প্রত্যেকটা টিম পাবে হচ্ছে টোটাল 22টা করে ম্যাচ, তাও কিন্তু 5টা ম্যাচ শর্টেজ থাকবে। তো সেখানে 27টা করে ম্যাচ করতে গেলে মিনিমাম কিন্তু 15টা টিমের দরকার। বাট এআইএফএফ বলেছে যে এই মুহূর্তে তাদের যা অবস্থা একসাথে অতগুলো টিমকে তারা ইনক্লুড করতে পারবে না আইএসএল, সেই জন্য তাদের ক্ষেত্রে সময় লাগবে। তো সেই জায়গা থেকে যাতে এএফসির কোপে না পড়তে হয় বা এএফসি যেন কোনো রকম কোনো সাসপেনশন না দেয় বা এএফসি যে চ্যাম্পিয়ন্স লিগের স্পটটা সেটা যাতে কেড়ে না দেয়, তো সেই জন্য কিন্তু কিছু করে হলেও প্রত্যেক বছর একটা করে টিম বাড়াতেই হবে, কারণ 2024-25-এর মধ্যে কিন্তু এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতেই হবে এআইএফএফকে এবং এফএসডিএলকে। তো সেইটার বেসিসেই কিন্তু রাউন্ড গ্লাস পাঞ্জাবের ইনক্লুশনের কথাটা উঠে আসছে। এবং রাউন্ড গ্লাস পাঞ্জাব যখন প্রথম এসেছিল মিনার্ভা থেকে, যখন সিনিয়র পার্সনটা কিনে নিল, তখনই কিন্তু তারা বলেছিল তারা কিন্তু আগামী 1-2 বছরের মধ্যে কিন্তু আইএসএলে যোগদান করবে এবং তাদের যথেষ্ট ফিনান্সিয়াল স্টেবিলিটিও রয়েছে। এবং আমরা বহুদিন ধরেই বলে আসছি যে পরবর্তীকালে হয়তো ইস্টবেঙ্গল মোহনবাগানের পরে যদি কোনো ক্লাব যদি সম্ভাবনা থাকে আইএসএলে ইনক্লুশন হওয়ার, সেটা কিন্তু অবশ্যই রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসি। তো সেখান থেকে কিন্তু খবরটা একদমই সঠিক যে হয়তো 2021-22 সিজনে যদি আরেকটা টিম হয় 12 নম্বর টিম হিসাবে কিন্তু অবশ্যই রাউন্ড গ্লাস পাঞ্জাব আসতে চলেছে। কিন্তু তার মানে এটা নয় যে ইস্টবেঙ্গল বা ইস্টবেঙ্গল খেলবে না। হ্যাঁ, ইস্টবেঙ্গলের সাথে অফিসিয়াল ক্লাব অফিসিয়ালদের সাথে হয়তো ইনভেস্টারের একটা প্রবলেম চলছে, সেটা হয়তো সলভ হয়ে যাবে কিছু দিনের মধ্যেই বা কিছু মাসের মধ্যে। কিন্তু এই নয় যে তারা নেক্সট ইয়ার পার্টিসিপেট করবে না, এরকম কোনো ভাবার মানে উচিতই নয়। তো ইস্টবেঙ্গল তো থাকবেই, আশাই করা যায় মোটামুটি 90% তো কনফার্ম করাই যেতে পারে যে ইস্টবেঙ্গল আইএসএল খেলছে 2021-22 সিজনে। কিন্তু টিম কতটা কি সঠিকভাবে তৈরি হবে সেটা একটা সংশয়ের বিষয়। বাট 12 নম্বর টিম হিসাবে অবশ্যই জয়েন করতে পারে রাউন্ড গ্লাস পাঞ্জাব, যারা কিন্তু প্রথম দিন থেকেই বলে এসছে যে আমরা কিন্তু অবশ্যই আইএসএল খেলবো। আর এই বছর যা টিম করেছে বা যেই ধরনের প্লেয়ার তারা নিয়েছে তাতে কিন্তু মানে তাদের যে ফিনান্সিয়াল কোনো ট্রাভেল নেই বা প্রবলেম নেই ধরেই নেওয়া যায়। আর আইএসএলে যা ফ্র্যাঞ্চাইজি ফিজ আছে বা একটা টিম করতে যা লাগে সেটা অবশ্যই তারা বেয়ার করতে পারবে ধরেই নেওয়া যায়। তো সেখান থেকে কিন্তু এটা একটা খুব ভালো দিক যে নতুন আরেকটা টিম কিন্তু ইনক্লুশন হচ্ছে আইএসএলে। তো এটাই ছিল মোটামুটি আপডেট, এর বেশি আর আপডেট আজকে অন্তত কিছু নেই। তো প্রথমেই বলেছি যে এই ভিডিওগুলো দেবো, তো সেই ভিডিওগুলো তো অবশ্যই রয়েছে, সেগুলো পরপর দেখে নাও। 4-5 জনের ভিডিও রয়েছে স্কিলের, এবং ভালো লাগলে সেগুলো অবশ্যই শেয়ার করো। আজকে যেটা বললাম সেগুলো নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবে। তো চলো এখনের জন্য টাটা।